গোধূলিবেলা নদীর ধারে একা একা বসে আছি। ভালো লাগছিল। সূর্যটা যায় যায়, পানির রং ঝিকিমিকি। এক কথায় অসাধারণ মুহূর্তের আবিষ্কার হয়েছিল। সেই মুহূর্তটা স্মৃতি হিসেবে রাখতে মুঠোফোনের ক্যামেরায় ধারণ করতে চাইলাম। যেমন ভাবা তেমন কাজ। সুন্দর করে দৃশ্যটা ফোন ক্যামেরায় ধারণ করে নেই। অন্ধকার হতে আর বেশি সময় নেই, তাই সেই জায়গা থেকে প্রস্থান নেওয়ার সিদ্ধান্ত নেই। আমি নদীর ঘাট হতে চলে এসে সামনে সড়কের মোড়ে একটা রিক্সা খুঁজছিলাম। হ্যাঁ, যেহেতু আমি একাই, তাই আমার জন্য একটা রিক্সাই যথেষ্ট। এই যে, ও হ্যালো। মনে হলো পেছন থেকে কেউ ডাকছে। আমি কান দেইনি, কারণ আমি ভালো করেই জানি এখানে আমাকে ডাকার মতো কেউ নেই। তাই নিঃসন্দেহে বলতে পারি সেটা একটা অন্য কারোর জন্য। পরক্ষণেই মনে হলো কেউ আমার পিঠে ঠোকা দিয়ে বলছে। ও মিস্টার। বুঝতে বাকি রইল না, সে ডাকটা আমার জন্যই আসছে। মাথা ঘোরাতে কান গরম করে ঠাস করে একটা চর গালে পড়ল। ব্যথা পেয়েছি, বুঝতে পারছি। কে দিয়েছে তাও বুঝতে পারছি, কিন্তু কেন দিয়েছে আর কেনই বা আমি এই থাপ্পড়ের অধিকারী হলাম সেটাই জানলাম না। কি ব্যাপার, আপনি এভাবে আমাকে মারলেন কেন? তোদের মতো লুচ্চা ছেঁচড়াদের জুতা পেটা করা উচিত। খোদা শুক্রিয়া কর আমি যে তোদেরকে জুতা পেটা না করে থাপ্পড় মেরেছি। ডিলিট কর, ডিলিট কর। কিন্তু আপু, কি হয়েছে? বাহ, আপু দেখে মনে হয় যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। নিমরা বেইমান। প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার মান সম্মান আছে। আমি একজন সম্মানী মানুষ। এভাবে মাঝ রাস্তায় আমাকে অপমানিত করতে পারেন না আপনি। আমি ভুল করে থাকলে আমার শাস্তি দিবেন, মাথা পেতে নিব। তবে আমার ভুলটা কি সেটা নিশ্চয়ই আপনাকে বলতে হবে। বাহ বাহ বাহ, কথায় পুরা ভদ্র ব্যবহার যে এত নিচকে বুঝবে। এই মিয়া, নদীর ধারে আমার পিক উঠাইছেন কেন? মানে কি, মেয়ে দেখলে ফাইজলামি করতে মন চায়? মানে, আমি আবার কখন আপনার পিক উঠাইলাম? কি মনে করেন আমরা কি চোখ পকেটে নিয়ে হাঁটি? নিজেকে খুব চালাক ভাবেন তাই না? ফোন বের কর। আমি আর কিছু না বলে আমার ফোনটা বের করে তার হাতে দিলাম। ফোনটা নিয়ে সাথে সাথে গ্যালারিতে প্রবেশ করলো। সম্পূর্ণ গ্যালারি চেক করে আবার আমার ফোনটা আমাকে দিয়ে বলল, সরি। সরি মানে? মানে ভুলবশত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। প্রথমত, আমি আপনার ছবি নিয়েছি কিনা এটা ভালোভাবে না শিওর হয়ে আপনি আমার উপর হাত তুলেছেন। দ্বিতীয়ত, এত কথা শুনিয়ে এবার সরি বলছেন। বাহ! দেখেন আপু, আমি জানি না, হয়তো আপনার পেছনে অনেক ছেলেরা লাইন মারে, হয়তো অনেক ছেলেরা আপনার জন্য পাগল, অনেকে হয়তো আপনাকে এভাবে আপনার পিক নেয়। কিন্তু আমাদের মতো রুচিসম্মত মানুষদের কাছে এমন রুচিহীন মানুষের রুচিহীন পিক নিয়ে ফোন মেমোরি ভরতে চাইবে না। আপনি কিন্তু লিমিট পেরিয়ে যাচ্ছেন। জি না আপু, আমি এখনও লিমিটেই আছি। সেখান থেকে চলে আসলাম। আজ এই প্রথম কেউ আমার ওপর হাত তুলল। আমি নদীর ধারে যখন বসেছিলাম তাদেরকে দেখতে পাইনি। হঠাৎ করে কই থেকে উড়ে এসে ঘাড়ে একটা দোষ চাপিয়ে দিল। আমি রূপক, পেশায় একজন ডাক্তার। ঢাকা শহরে আমি মা এবং আমার বোনের সাথে ছোট্ট পরিবার। বাবা আমার প্রবাসী, অনেক কষ্ট করেই আমাকে ডাক্তার বানিয়েছেন। আমার বোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। কোনোদিন এভাবে আমি একা বাইরে আসিনি। সবসময় রোগীর সেবা, বাসা, এই কাজে ব্যস্ত থাকি। আজ কেন জানি মনটা বারবার চাচ্ছিল একটু অন্যরকম বাতাসের সাথে পরিচিত হতে। নয়ন চাচ্ছিল প্রকৃতি দেখতে, তাই চলে আসলাম নদীর ধারে। চিন্তাটা এসেছে হঠাৎ করেই, তাই একা একা গিয়েছিলাম। না হয় বন্ধুমহল নিয়ে যেতাম। আর আজ একা গিয়ে এমন একটা সিচুয়েশনে পড়তে হবে, ভাবতেই খারাপ লাগছে। বাসায় এসে ভাবতে লাগলাম, কি ঘটে গেলো আমার সাথে। ধুর, এসব চিন্তা বাদ দেই। তখনই আমার বোন রূপন্তী আমার রুমে চলে আসলো। এই ভাইয়া, একটা কলম দেস না। কেন, কি এমন অভাব পড়েছে যে আমার কাছে তোর টাকা চাইতে হচ্ছে? দেখ না ভাইয়া, আমি আমার সব কলম হারিয়ে ফেলেছি। তুই তো কলম ফ্রি পাস, হাসপাতাল থেকে একটা করে দেয়। আচ্ছা ঠিক আছে, সর, পাম মারতে হবে না। টেবিলের ওপর থেকে একটা নিয়ে নে। রূপন্তী কলম নিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে আবার আসলো। ভাইয়া। কিরে তুই আবার, কি সমস্যা এবার? ওয়েট, তোর গালে কি হয়েছে রে? কই না তো, কিছু না তো। তুই কি প্রেম টেম করিস নাকি? মাকে বলবো? আরে না, রাতে একটু এদিক সেদিক হয়ে ঘুমাই, যার ফলে এমন হয়েছে। রূপন্তী একটু সন্দেহ করেই আমাকে বলল। সত্যি বলছিস? আমি কি মিথ্যা বলি নাকি? তুই সত্য বাবা কাজী রূপক মিথ্যু। কি জানি কার সাথে প্রেম করে ব্রেকআপ হয়েছে আর থাপ্পড় খাইছে। তুই কি যাবি এখান থেকে? না গেলে যাওয়াইতে পারবি?
ম্যাডাম, আপনার পায়ে পড়ি, প্লিজ আপনি একটু আমাকে রেহাই দিন। আচ্ছা যা, ভালো থাক। কুত্তি। রূপন্তী চলে গেল, কিন্তু যেতে যেতে আমার ভাবনায় ফেলে গেল যে সে বলল আমার গালে দাগটা কিসের। তার মানে গালে কোনো একটা দাগ আছে। খুব তাড়াতাড়ি করে আমি আয়নার সামনে গিয়ে দেখি আসলেই তো আমার গালে দাগ পড়েছে। মা যদি দেখে ফেলেন কী হবে? রূপন্তীকে যে কোনোভাবে বোঝাতে পারলেও মাকে বোঝানো যাবে না। মায়ের সাথে যতবার মিথ্যা বলেছি ততবার বাঁশ খেয়েছি, তাও যে সে বাঁশ নয়, আক্কেওয়ালা বাঁশ। আল্লাহ, তুমি শুধু আমার বাঁচিয়ে দাও, দাগটা কোনো রকম মিটে যাওয়ার আগ পর্যন্ত। ভাইয়া ভাইয়া, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? এই ভাইয়া, আগামীকাল না আমার একটা ফ্রেন্ডের বিয়ে। আমি আর আমার আরও কয়েকটা ফ্রেন্ড যাব, কিন্তু কিভাবে যাব? দেখ, যেভাবেই যা ভালোভাবে যা, কিন্তু আমি নিয়ে গিয়ে দিয়ে আসতে পারবো না। টাকা লাগলে নিয়ে যা, সমস্যা নেই। দেখ ভাইয়া, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কিচ্ছু চাই না। তুই শুধু আমাকে সেখানে দিয়ে আবার নিয়ে আসবি, তাহলেই হবে। আমি পারবো না, সরি। প্লিজ। তুই তো আমার একমাত্র ভাইয়া। এই বোঝা হয়ে থাকা বোনের জন্য তোরই তো কষ্ট করতে হবে। যদি আর কোনো ভাই থাকতো তাহলে না হয় তুই একটু আরাম করতি। থাক, তোর যেতে হবে না। আমি দেখি কোনোভাবে চলে যাব। এমনিতেই তো একটা বোঝা হয়ে আছি। হয়েছে, বাটপারি কথা বাদ দে তো, দিয়ে আসবো নে। ইয়াহো! সুযোগ পাইলেই ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। কি আজীব একটা মানুষ রে বাবা! ডাক্তার হয়ে রোগীর সেবা, ভাই হয়ে বোনের সেবা, সন্তান হয়ে মা বাবার সেবা, আর ছেলে হয়ে পরিবারের সেবা। ব্যাস, নিজেকে সময় দেওয়ার আর টাইম কই। যদিও আজকে নিজের জন্য একটু টাইম বের করেছিলাম, কিন্তু কি ঘটলো তা আপনারা ভালোই জানেন। রাতের খাবার শেষ করে আমি যখন ঘুমিয়ে পড়বো তখন আবার রূপন্দি। ভাইয়া দেখিস, কাল কিন্তু বিয়েতে যাব। তুই আমাকে দিয়ে আসবি, ভুলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ভুলবো না। তারপর আমি ঘুমিয়ে পড়ি। সকালে হলে ঘুম থেকে উঠে দেখি আমি ফেসবুক নিয়ে বসে থাকি। কি ভাইয়া, তুই কি যাবি না? কই? তোকে কাল রাতে কি বলেছি মনে নাই? কি বলছিস? আমি বিয়েতে যাব, আমাকে নিয়ে যাবি। সেটা তো মনে আছে। তবে তুই যাবি না? রেডি হয়ে আয়। আমি কি আনরেডি নাকি? এই অবস্থায় কি কেউ বিয়েতে যায়? শোন, বিয়েতে আমি না, তুই যাচ্ছিস। আমি শুধু তোকে নামিয়ে দেব। তাহলে আমি আসবো কিভাবে? রাতে গিয়ে নিয়ে আসবো। হাই হাই, আমার হাবলু ভাইয়া, আমার বিয়ে খাওয়া লাগি সিলেট যাইলাম। মানে সিলেট? যেতেই তো একদিন লাগবে। লাগুক, আমি তুই আর আমার একটা ফ্রেন্ড, সাথে ওর ছোট ভাই। আমি যাব না। কেন? এখন কি বলবো? বাসায় মা একা থাকবে কিভাবে? মা নানুর বাসায় চলে যাবে, তুই আয়। ব্যাস, আমি আর বাঁচতে পারবো। মাইনকার চিপায় ফাইসে গেছি। ব্যাস, আর কোনো উপায় না পেয়ে পথ ধরেই ফেললাম সিলেটের। গাড়ি নিয়ে বের হয়েছি। আমার সাথে রূপন্দি বসে আছে। তুই যে কিছু নিলি না, এভাবে কি কেউ বিয়েতে চায়? যাওয়ার পথে কিনে নেব। তোর ফ্রেন্ড কই? বাসায়। তাকে বাসা থেকে নিতে হবে? বাহ, নবাবের দল। রূপন্দির ফ্রেন্ডের বাসার সামনে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর তার ফ্রেন্ড চলে আসলো। রূপন্দি ফ্রেন্ড চলে আসে, সে পেছনে চলে যায় আর ফ্রেন্ডের ছোট্ট ভাইকে সামনে বসিয়ে দেয়। এত লম্বা রাস্তা আমি একা একা কিভাবে কাটাবো? রূপন্দির ফ্রেন্ডের দিকে আমি তেমন লক্ষ্য করিনি, কিন্তু তাদের কথা বলার আওয়াজটা খুব চেনা চেনা মনে হচ্ছিল। তবু আমি তেমন গুরুত্ব দেইনি। রূপন্তী, এই ইনিই কি তোর ভাইয়া? হ্যাঁ, আমার একমাত্র। ভাবলাম একটু কথা বলে নেই। হাই ভাইয়া, কেমন আছেন? ভালো। কি রে, তোর ভাইয়া রেগে আছেন নাকি? এত কম কথা কেন? আর বলিস না, সদ্য আমার ভাইয়ের ব্রেকআপ হয়েছে। বাসায় একা একা কি করবে, তাই সাথে নিয়ে আসলাম। দেখ, ওর প্রেমিকা মনে হয় থাপড় দিছে, গালে দাগ পড়ে গেছে। রূপন্দি একটু বেশি হয়ে যাচ্ছে না? সে আমার কথা একটু কঠোরভাবে বলল। সরি। আমি গাড়ি থামালাম। তোমরা এখানে বসো, আমি কিছু জামা কাপড় কিনে নেই। রূপন্তীর ভাইয়া সামনে একটা শপিং মলের ভেতরে চলে যান। ওনাকে এখনো আমি ভালোভাবে দেখিনি। যাই হোক, আমি এবং রূপন্তী ওনার চলে যাওয়া পরে গাড়িতে বসেই কথা বলছিলাম। কিছুক্ষণ পর, এই এই রূপন্তী, দেখ দেখ, কি? ওই যে ছেলেটা শপিং মল থেকে বেরিয়ে আসছে,
ওকে আমি গতকাল কষে একটা থাপ্পড় দেই। কোন ছেলে? ও এদিকে আসছে কেন? আরে ও তো ভাইয়া। আমি খুব ভয় পেয়ে গেলাম। মানে আমি কালকে রূপন্তীর ভাইকে মেরেছি, তা ও আবার বিনা দোষে? আল্লাহ আমারে বাঁচাও। মানে তুই ভাইয়াকে কেন মারবি? পরে আমি রূপন্তীকে সব খুলে বললে সে আমায় বলে, না রে, আমার ভাইয়া এমন না, ফাজলামি করে, তবে শুধু আমার সাথে, মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না। তুই অনেক বড় ভুল করছিস। আসলে রূপন্তীকে আমার কেমন জানি ভালো লাগছে না, তার প্রতি আমার রাগ হচ্ছিল। আমি যখন গাড়িতে উঠতে যাব সেই মেয়েটাকে দেখে আমি অবাক হই। আপনি? জি। ভাইয়া, তুই ওকে চিনিস? হ্যাঁ, গতকাল দেখা হয়েছিল। এই বলে আমি আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলাম। ভাইয়া, তুই ঈশাকে কিভাবে চিনিস? রূপন্তী আমার উপর রাগ করেছে। রাগ করারই কথা। ভাইয়া আসলে আমি সরি, কাল আমার এমনিতে মন ভালো ছিল না। আরে ওসব ভুলে যাও, ভুলবশত হয়, মজা করো। আমি আর কি বলবো, আমার ছোট বোনের ফ্রেন্ড, আর সামান্য এইটুকু বিষয় নিয়ে আর কী বা বলার থাকতে পারে। রূপন্তীর দিকে চোখ পড়লে দেখতে পেলাম মন খারাপ করে বসে আছে, চোখ দুটো টলমল করছে। রূপন্তী কী হয়েছে? রাগী কণ্ঠে বলল। কিছু না। আমি গাড়ি থামিয়ে, একটু বাইরে আয় তো। কী হয়েছে বল, কান্না করে বলে। ঈশা তোকে মারলো কেন? আহা, সেটা তো ভুল করে, ইচ্ছা করে মারতো নাকি? আর সে তো ক্ষমাও চাইছে। কোনোভাবে তাকে বুঝালাম, সে আবার আমায় নিয়ে এত ইমোশনাল হলো কেন? আসলে বোন কী জিনিস হয় বোঝা যায় না। প্রথমে যে আমাকে বান্ধবীর সামনে অপমান করলো, এখন সে এবার বান্ধবীর উপর রাগ করছে আমার জন্য। আসলেই বোন চেনা বড় দায়। গাড়িতে বসে আবারও ছুটছি গন্তব্যের দিকে। দুপুরে গড়িয়ে বিকেল হতে লাগলো। যেতে যেতে কমপক্ষে আরও 3 ঘন্টা লাগবে। এই তোমরা বসতে বসতে ক্লান্ত হয়ে গেছো না? তোমরা যদি চাও সামনে একটা পার্ক আছে, নামতে পারি। ওকে, নামবো। হ্যাঁ, আমারও বসতে বসতে আর ভালো লাগছে না। তাহলে আগে বলতে পারতে। আসলে কেমন কেমন লাগছিল। আরে কেমন ভাবে, আরে কেমন আবার লাগবে কেন? পরে আমি তাদেরকে 3জনকে নিয়ে পার্কে ঢুকলাম। তারা তাদের গল্পে সেলফিতেই ব্যস্ত। আমি শুধু রয়েছি একাকী। কি হয়েছে? রূপন্তীর চেঁচামেচি। এই কি হয়েছে? দেখ ভাইয়া, ঈশার হাত থেকে রক্ত আসছে। কি বলে? আমি ভয় পেয়ে তার সামনে গিয়ে দেখি, কই দেখি, সে তার হাতের দিকে তাকাচ্ছে না। ভয় পেয়ে ও পাশে মুখ ফিরিয়ে আসে। আর রূপন্তীর কথা তো বাদিয়ে দিলাম। সামান্য শুয়ের খোঁচা লাগলে যেমন রক্ত আসে, সেই রকম আঙুল দিয়ে এক ফোঁটা রক্ত আসছে। হায় রে পাগলের দল, টিস্যু দিয়ে মুছে ফেললেই তো হয়ে যায়। কিন্তু আমি এ কী করলাম? নিজের অজান্তে ঈশার আঙ্গুল আমার মুখের ভেতর নিয়ে নিলাম। কিন্তু কেন? ঈশা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে। রূপন্তি আমাদের দিকে, এক কথায় আমার এই কাণ্ডে সবাই অবাক। তড়িঘড়ি করে আমি তার হাত ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর রূপন্তি এসে একটা টিটকারি মেরে আমায় বলল, কি ভাইয়া, ভালোবাসা নাকি? "কখ- কই মানে?" বুঝি বুঝি। আচ্ছা বলতো, তুই এত ফার্স্ট হলি কবে থেকে? সেটিং করে দিব নাকি? যাহ শর্ত, ফাজলামি করে শুধু শুধু। রূপক কেমন কেন করলো? ধ্যাত্তেরিকি। সেও বললাম তার কারণে সত্যিটা বলেই দেই। সত্য বলতে লজ্জা কিসের, তাই না? কাল যখন আমি তাকে মারি তখন তার দোষ ছিল না। সেটা প্রমাণ করার পরে চাইলে আমাকে সে অপমানও করতে পারত, কিন্তু তারপরও সে আমার কাছে ক্ষমা চাইলো। তাকে নিয়ে সত্যি কথা আমি সারা রাত ভেবেছি। আজকে সারা দিন ধরে তার সাথে থেকে তার কেয়ারিং বোনের প্রতি ভালোবাসা আর বোনের বান্ধবীর প্রতি সম্মান দেখে সত্যিই তার প্রেমে পড়ে যাই। কিন্তু আমি তার সাথে কথা বলতে পারছি না, কারণ তাকে ডাকতে হলে ভাইয়া ডাকতে হবে, কিন্তু আমি তাকে ভাইয়া ডাকতেই চাই না। এইসব কথা ভাবতে ভাবতে কবে যে গিয়ে পৌঁছলাম বুঝতেই পারিনি, কিন্তু আমার মন চাচ্ছে আরো কত সময় রূপকের সাথে থাকতে। যাই হোক, আরো একটা সুযোগ আছে যাওয়ার পথে। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হ্যাঁ আমিও নিচ্ছিলাম, আমার সাথে রূপন্তীও ছিল। জানালা দিয়ে চোখ পড়তেই দেখতে পেলাম রূপক পুকুর পাড়ে গায়ে চাদর দিয়ে দাঁড়িয়ে আছে। এই ওইটা তোর ভাইয়া? হ্যাঁ, তুই চিনিস নাকি? আচ্ছা, এ এত রাতে এখানে কেন? সবাই ঘুমাবে, সে কি ঘুমাবে না? সিগারেট টিগারেট খায় নাকি? ছি ছি, আমার ভাইয়া মোটেও এমন ছেলে না। সে রাতে দেরি করে ঘুমায়, আর যেহেতু একটা গ্রামে আছি, হয়তো নেটওয়ার্ক নাই, তাই এখানে দাঁড়িয়ে আছে।
তুই এত শিওর হয়ে কিভাবে বলতে পারিস? কারণ সে আমার ভাই। রাকিবকে আমি যেভাবে চিনি আর কেউ চিনে না। রাকিবকে? ভাইয়ার নাম রাকিব, সবাই রূপক ডাকে কেন জানি না। আমি কি গিয়ে কথা বলে আসতে পারি? বাহ বাহ, একজনের জন্য আরেকজনের কত দরদ। সত্যি করে বলতো, ঘটনা কি? তেমন কিছু না, এমনি। ওকে ভাবিজান, আপনি ভাইয়ার সাথে কথা বলে আসেন। রূপন্তীর এমন কথায় আমি ফিক করে হেসে দিই। কিছু না বলে বাইরে আসি আমি। এই ওহো, হে ঈশা, এত রাতে বাইরে কেন, ঘুমাওনি? আপনি বাইরে কেন? না, ঘুমাচ্ছে না, নেটওয়ার্কও নাই, তাই একটু বাইরে আসলাম। যাও ঘুমিয়ে পড়ো। একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? আপনার নাম তো রাকিব, তাই না? হ্যাঁ, কেন? তবে সবাই আপনাকে রূপক কেন ডাকে? রূপন্তী যখন ছোট ছিল সারা বেলা আমার কাছেই থাকতো। সে মায়ের কাছে সবসময় থাকতো, তার থেকে বেশি সময় আমার কাছে থাকতো। ব্যাস, এই দেখে কেউ একজন আমায় বলেছিল রূপন্তীর ভাই রূপক। এরপরে আমার নাম লেগে গেল রূপক। আচ্ছা, আপনি রূপন্তীর সাথে যেভাবে কথা বলেন, তার সাথে যেভাবে যেরকম ভাবে কথা বলেন না কেন, সকল সময় মুখে তালা দিয়ে শুধু রূপন্তীর কথা, কত বোনের কথা, বিয়ে হয়ে গেল, কি করবেন? প্রযুক্তির বিকাশ দিন দিন বাড়ছে, কল করে কথা বলবো। আর যদি নেটওয়ার্ক না থাকে? আমি আমার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার বোনই আমার সবচেয়ে আদরের। তার সাথে কথা বলতে না পারলে, অন্যদের কাছ থেকে তার কথা শুনবো না হয়, তাকে নিয়ে ভাববো। তবে আমি আমার বোনকে আমার থেকে বেশি দূরে কোথাও বিয়ে দেবো না। আর তার বিয়ের এখনও অনেক দেরি আছে। যাও, তুমি এখন গিয়ে ঘুমাও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বাচক উত্তর দিতেই রুমে চলে আসলাম। কিরে, কি এমন কথা বললি? থুর, তুই আর তোর ভাই। কি হয়েছে ভাবি? তোর ভাইয়া তোরে ছাড়া আর কোনো বিষয়ে গুরুত্বই দেয় না, সারাক্ষণ শুধু বোন আর বোন। বুঝতে হবে না কার ভাই? যাই হোক, তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তার মানে আমি তোকে খুব ভালো করেই চিনি। মেয়ে হিসেবে তুই খারাপ না। যেহেতু আমার ভাইয়ের জিন্দেগির ব্যাপার, তাই ভাবতে হবে। কিন্তু তোর যদি মনে কিছু থাকে, তবে আমার আর ভাবা লাগবে না। তোকে তো আমি ভালো করেই চিনি। তুই কি বলতে চাচ্ছিস? তোকে একটা টপ সিক্রেট বলবো। কি? আমার ভাই আমার কোনো কথা অমান্য করে না। যাই বলি সে আমার কথাই গুরুত্ব দেয়। কিন্তু কি হবে? আমি চাই সে আমাকে ভালোবাসুক। কারো রেফারেন্স নিয়ে তার ভালোবাসা আদায়ের আমার কোনো ইচ্ছা নাই। আমার কথায় তুই মাইন্ড করিস না। তোর কথা আমার ভালো লাগলো। দেখ, সত্যি বলতে আমি যতটুকু আমার ভাইকে চিনি আর কেউ চেনে না। আমার মনে হয় ভাইয়াও তোর প্রতি একটু আছে আর কি। আমি দাঁড়িয়ে আছি আগের মতোই। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, রূপন্তী। মেসেজটা এমন ছিল: ভাইয়া, ঈশা কি আমার বেস্ট ফ্রেন্ড? আমি তাকে খুব ভালো করে চিনি। খুব ভালো একটা মেয়ে। আমি জানি তুই তাকে একটু একটু, সেও কিন্তু তোকে। আচ্ছা বাদ দে, তোর ইচ্ছা হলে বাদ বাকি। আমি ঘুমাইলাম। রূপন্তীর মেসেজটা পরে আমি তাকে কল করি। হ্যালো। শোন না। কি? মানে? কি বলবি তো? মানে ঈশাকে একটু পাঠানা। হ্যাঁ, এমনি আর কি, কিছু কথা ছিল। অন্য কিছু ভাবিস না আবার। হ্যাঁ হ্যাঁ, বুঝি। হঠাৎ রূপন্তী আমায় ডেকে বলল, এই যে ভাবি, ও ভাবি। কি রে, তোর আবার কি হয়েছে? একটু বাইরে যান, ভাইয়া ডাকতেছে। আমি একটু অবাক হয়েই বাইরে গেলাম। ঈশা আসলো। দেখেছেন? তার কিছু বলার আগে আমি বললাম, ঘুম কি নেই? আপনি বলেন। কিছুক্ষণ হাঁটবে আমার সাথে? সারা জীবন? সত্যি? জি। বাসরাতে বউ গলায় ছুরি ধরে বুকের উপর বসে আছে। মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি, জানি না এটা কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা। আজ আমার বাসর রাত। ভাবি আজরাইলের ঘরেই ঢুকিয়ে দিল। দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে বলল, বাসরাতে যেন ঠিকঠাক বিড়াল মারা হয়। আমি ভয়ে ভয়ে বাসর ঘরে ঢুকতেই বউকে জিন্স প্যান্ট পরা দেখে অবাক হলাম। মনে মনে বলছি,
এর চেয়ে লুঙ্গি থুকো মানে প্লাজো পরলেও তো মানানসই থাকতো। খাটের উপর বসে বউকে শাড়ি পরার কথা বলতে গেলেই আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলায় চাকু ধরল। এই কি করছো? গলায় লেগে যাবে তো। আমি বাসর রাতেই মরতে পারবো না। তোকে খুন করব। আমার বয়ফ্রেন্ড আজ তোর জন্য হসপিটালে। শুনেছি তোর কথা মতো সবাই মারছে। কথার হাত থেকে ছুরিটা নিয়ে বললাম, আরে আমি কি জানতাম তোর বয়ফ্রেন্ড শাড়ি পরে আসবে? আর শোন, আপনার মতো ময়দা সুন্দরীকে আমার বিয়ে করার ঠেকা পড়েছে। নির্ঘাত বাবা বলেছে তাই। কেউ বিয়ে করে না। আবার দিমাগ কত। একজনের সাথে বিয়ে কথা হয়েছিল, সে তো অন্য মেয়েকে নিয়ে বিয়ের দিনই পালিয়েছে, আর পোড়ামুখীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গিয়েছে। এ তুই চুপ করবি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি? এখনো তোকে বাঁচিয়ে রেখেছি চাচার আর কোনো ছেলে নেই বলে। নিজে কেমন প্রতিবার মেয়েরা ছ্যাঁকা দিয়ে চলে যেত আর ভ্যা করে কাঁদত। তোর চেয়ে ভাদামি মাও ভালো আছে। তাও তোর মতো নয়। বাসর রাতে শাড়ি খুলে কি পোশাক পরেছে? আমার মন চেয়েছে পড়েছি। হইছে, সর, আমি ঘুমাবো। কি বললি? আমার সাথে ঘুমাবি তুই? না, কোনো দিনই নয়। এই নে বালিশ, বিছানায় থাকতে হলে তোকে মরতে হবে। কি আর করার, বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়লাম নিচে। কি যে মশায় ধরতেছে। সবার বাসর হয় আর আমার শালা মশার কামড় খেতে হয়। কেন যে বাবা এই জঙ্গিটাকে আমার জন্য বউ করাইল? জঙ্গিটা আমার আপন চাচাতো বোন। ছোটবেলা থেকেই কেমন করে আমাকে বকা শোনানো যায় সেই সুযোগ খুঁজে বেড়াতো, আর মনে হচ্ছে এখনো। আর হয়েছিল কি, আমি আম পেরে দিইনি বলে নিজে চিঠি লিখে আমার নাম বসিয়ে সাথীকে দিয়ে দেয়, আর সাথী প্রিন্সিপালকে বলে যে আমি নাকি সাথীকে লাভ লেটার দিয়েছি। তারপর আর কি, বাকিটা ইতিহাস। প্রিন্সিপাল নতুন ব্যাথ ভেঙেছে আমার পিঠে। আজ কথার বিয়ে ছিল, এদিকে তার বয়ফ্রেন্ড আসছিল ওকে নিয়ে পালাতে, তাও আবার বোরকা পরে মেয়ে এসেছে। বিষয়টা বুঝতে পেরে নারী পাচারকারী বলে পিটিয়ে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। কিন্তু বিপদ হলো তখন যখন কথার হবু শ্বশুর বলল তার ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। এদিকে কাকা এসে বাবাকে অনুরোধ করে, বাবা কথা ফেলতে পারল না, আর তাই রাতেই বিয়ে হয়ে যায়। তারপর যত সব কাহিনী। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই মনেই নেই। ঘুম থেকে সজাগ হতেই দেখি যে পাশে মশার কয়েল। যাক বাবা, গন্ডি হলেও মন ভালো আছে। হঠাৎ মনে পড়লো এখন একটা মজা করা যায়। যেই ভাবা সেই কাজ। কয়েকটা তেলাপোকা কথার মুখের কাছে নিয়ে ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল চিল্লাচিল্লি। কোন জানি পেতনি এসে আমার ওপর পাড়া দিল। মনে হচ্ছে পাটা ভেঙেই গেল, তবুও হাসতেছি। যাক বাবা, কাজ হয়েছে তাহলে। আমার হাসি দেখে কথা বুঝতে পেরেছে যে তেলাপোকার কাজটা আমিই করেছি। তারপর কিছু না বলে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য যখন ডাইনিং টেবিলে চলে গেলাম, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে চিড়িয়াখানার বাদরটা আজ এদের বাড়িতে চলে এসেছে। ছোট বোন ঋত্য, সে তো সেই হাসি হাসতেছে। এই, তোর হাসি কি হলো? না ভাইয়া, তুই যে এত সুন্দর লিপস্টিক দিতে পারিস আগে জানতাম না। মানে কি বলছিস? আমি কেন লিপস্টিক দেব? লিপস্টিক তুই দিবি কেন? রাতে আমার চুনো ভাইটাকে আমার লক্ষ্মী ভাবি দিয়ে দিয়েছে। ঋতের কথা শুনে তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি যে আমার গালে ঠোঁটে লিপস্টিকের দাগ। রাগে শরীর কাঁপছে। পাশ থেকে কথা বলে উঠল, এখন কেমন লাগে রাতে তেলাপোকা দিয়ে ভয় দেখানো? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। তুই কি মনে করিস আমি তোকে ভয় পাবো? ছোটবেলার কথা মনে নাই? এখনো তো ক্লিন শেপ দিতে পারিস না, খোঁচা খোঁচা দাড়ি মুখে রাখিস। কথাটা শুনতেই বুকটা কেঁপে উঠল। মনে বললাম, এভাবে কথার সাথে পারা যাবে না, অন্য বুদ্ধি করতে হবে। যাই করতে হবে কৌশলে। এদিকে বাসার সবাই আমাদের ঝগড়া দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না।
এখনো বাসর হয়নি। ভাবিকে বলতেই ভাবি বলে, তুমি কাপুরুষ, তোমার ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে পারো না? ভাবি কি করব, রাতে ঘুমানোর আগে চাকু নিয়ে ঘুমায়। বউ গেলে বউ পাবো, জীবন গেলে তো আর জীবন পাবো না। মাঝরাতে কারো মিষ্টি মধুর ভালোবাসার কথা শুনে ঘুম ভেঙে গেল। হ্যালো, চুনামনাটা আমার বাবুটা ঘুমিয়েছে? মনে মনে বললাম, আল্লাহ মনে হয় এই অদমের দিকে চোখ তুলে তাকিয়েছে। নিজের বউটা আজ চুনা মনে করে ডেকেছে। হঠাৎ যখন বলল, জানো বাবু, বইরাটা নিচে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দে ঘুম আসছে না, তুমি আমায় নিয়ে যাও, তোমায় ছাড়া বাঁচব না। আর এদিকে বইরাটা সারা দিন আমার সাথে ঝগড়া করে। বুঝতে বাকি রইল না সাতচন্নিটা ওর খাটাস বয়ফ্রেন্ডের সাথে আই লাভ ইউ করছে। এই জন্যই তো বলি, যাকে জীবনে আপনি বলে ডাকতে শুনলাম না, সে আবার চুনা বাবু বলে ডাকবে। আর খুব কষ্টও হচ্ছে, ভার্সিটির সব মেয়েরা আমাকে কিউট বেবি বলতো, আর আজ আমাকে সাতচন্নিটা বলে কিনা বুইরা বেটা। পকেট থেকে ফোনটা বের করে বলতে লাগলাম, আমার পরাণ পাখি, তুমি কবে আসবে? কতদিন তোমায় দেখি না। ওগো আমার ময়না পাখি, জানো সাথী, মানুষ যেমন অন্ধকারে চাঁদকে দেখে, তেমনি আমার ঘরে একটা পেতনি আছে। সেই পেতনির মুখ যখনই দেখি তখনই মনে হয় তোমার পরীর মতো চেহারাটা ভেসে ওঠে। তুমি এ সপ্তাহেই আমার কাছে চলে আসবে, তোমায় বিয়ে করব। কথার দিকে চেয়ে দেখি রাগে ফুলতেছে। মোবাইলটা হাত থেকে নিয়ে এক আছাড় দিয়ে একদম কবরে পাঠিয়ে দিল। কি মনে করেছেন মোবাইল ভেঙে ফেললেই কি আমাদের আলাদা করতে পারবেন? না, কখনোই না। ছোটবেলার প্রেম। সাথে এই সপ্তাহে বাসায় আসছে। কথার রাগে হনহনিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আজ কেন জানি লুঙ্গি ড্যান্স দিতে মন যাচ্ছে। শালার কপাল, বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে বউকে বুকে নিয়ে ঘুমাতে পারেনি। পরের দিন সকালবেলা বসে পেপার পড়ছি, হঠাৎ কথা মাথা ঘুরিয়ে পড়ে গেল। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেল। বাইরে বসে আছি, খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণ পর ডক্টর সবাইকে রুমে নিয়ে বলল, খুশির সংবাদ আছে, কথা মা হতে চলেছে। মা বাবার আনন্দ দেখে যে কি অবস্থা। কিন্তু এদিকে আমার কথাটা শুনে বাল্বের মতো ফিউজ উড়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কথাকে বাসায় নিয়ে আসা হয়েছে। রাত্রেবেলা রুমে চুপচাপ বসে আছি। কথার কাছে যেতেই উঠে দাঁড়ালো। থাক, আর সম্মান দেখাতে হবে না, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন ঠিকঠাক। তখন মাথা নাড়িয়ে সম্মতি দিল। আচ্ছা, আপনার সাথে কখনো আমার শারীরিক সম্পর্ক হয়েছে? কথাটা শুনে কথা অবাক হয়ে গেল। অবাক হওয়ার কিছুই নেই, বলেন হয়েছে কিনা। না, হয়নি। আপনাকে কখনো জড়িয়ে ধরা তো দূরের কথা, বিয়ের পর ঠিক মতো আপনার হাতটাও ধরার মতো সৌভাগ্য আমার মতো অভাগার কপালে জোটেনি। আর আমি আজ শুনলাম আপনি অন্তঃসত্ত্বা। আর কোনো নষ্ট মেয়েকে স্ত্রীর পরিচয় দিতে পারবো না। আমি আপনাকে ডিভোর্স দিব। কথা আমার কথাটা শুনেই কান্না করে দিল। বিছানা থেকে নেমে আমার পা দুটি ঝাপটে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তাড়িয়ে দিও না। আমি সত্যি এমন কাজ করিনি, বিশ্বাস করুন আমাকে। কিসের বিশ্বাস? যাকে আমি একটাবার স্পর্শ পর্যন্ত করিনি, সে যদি প্রেগনেন্ট হয় তাহলে তাকে কিভাবে বিশ্বাস করি? প্লিজ, তোমার পায়ে পড়ি, মিথ্যা অপবাদ দিও না আমায়। তাহলে তুমি বলতে চাচ্ছ যে ডক্টরের রিপোর্ট মিথ্যা? কোনো কথা বলছে না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি না খেয়ে অফিসে চলে গেলাম। রাতের বেলা শুয়ে আছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগতেছে। চোখ মেলে তাকিয়ে দেখি কথা আমাকে জড়িয়ে ধরে আছে ছোট বাচ্চার মতো। তার চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে। এই কি করছো তুমি? তোমার মতো নষ্টা মেয়ের আমাকে জড়িয়ে ধরার কোনো অধিকার নেই। কার সাথে এমন বাজে কাজ করেছো? হ্যাঁ, নাকি যে ছেলেটাকে বিয়ের দিন মাইট দিয়েছিলাম তার সাথে? প্লিজ বিশ্বাস করো,
ছোটবেলা থেকেই তোমাকে এটা সেটা নিয়ে রাগাতাম। একদিন আমার বান্ধবী জেরিনা আমাকে বলে সে নাকি তোমাকে ভালোবাসে, তোমাকে দেওয়ার জন্য একটা চিঠিও দেয়। সেদিন চিঠিটা আমি তোমাকে দেইনি, কেন যেন আমার খুব কান্না পাচ্ছিল। তাই জেরিনকে বলে দিয়েছি তুমি অন্য কাউকে ভালোবাসো। জানো, সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু কখনো তোমায় বলতে পারিনি। তুমি তো সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে। জানো, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার, সে ছেলেটা আমার বান্ধবী নিধির বয়ফ্রেন্ড। তাদের দুজনকে পালানোর টাকাটাও আমি তোমাকে পাওয়ার জন্য দেই। আর তুমি যেন আমাকে ভালোবাসো সেই জন্য বিয়ে বাড়িতে বোরকা পরে ওই ছেলেটাকে অভিনয় করতে বলি। বিশ্বাস করো, সত্যি তোমায় অনেক ভালোবাসি। ঠাস, লজ্জা করে না পাপ মুখে আমাকে ভালোবাসার কথা বলতে? তুমি মনে করেছো তোমার সাজানো গোছানো মিথ্যা কথা আমি বিশ্বাস করব? কখনোই না। আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি শুয়ে পড়লাম। সারা দিনের কর্মব্যস্ততায় শরীরটা নিদিয়ে পড়েছে। চোখজোড়া বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন কথাকে নিয়ে ডিভোর্সের আবেদন করে আসলাম। কথা শুধু আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। কথা কি বলবে? আমার জায়গায় যে কেউ হলে এটাই করত। বাসায় এসে ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম। এমন সময় দেখলাম কথা শাওয়ারে গেল। রাতে শুয়ে আছি, হঠাৎ পাশের রুম থেকে চাপা কান্নার আওয়াজ আসছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। বিছানা থেকে উঠে পাশের রুমের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। কথা জায়নামাজে বসে মোনাজাতে কান্না করছে আর বলছে, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, সারা জাহানের অধিপতি, তুমি তো জানো আমি ফুলের মতো পবিত্র, কোনো পরপুরুষের সংস্পর্শে যাইনি, তবুও আজ আমার গর্ভে সন্তান। হে আল্লাহ, আমার করুণাময় আল্লাহ, আমি আমার স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসি। তুমি তার কাছ থেকে দূরে সরিয়ে দিও না আমায়। আমার সম্মান তুমি রক্ষা করো, সতী নারীর সম্মান তুমি রক্ষা করো, আমিন। কথার কাণ্ড দেখে নিজের অজান্তেই চোখের কোণে জল এসে পড়ে। কারণ পাগলিটাকেও যে আমি বড্ড বেশি ভালোবাসি। মনে মনে ভাবলাম অনেক হয়েছে, আর না, খুব বেশি কষ্ট দিয়ে ফেলছি। ভালোবাসার মানুষকে এত কষ্ট দিতে হয় না। কথা রুমে আসার আগেই আলমারি থেকে সবুজ পাড়ের কালো তাঁতের শাড়িটা বের করলাম। কথা রুমে আসতেই বললাম, যাও শাড়িটা পরে আমার সামনে আসো। কথা এত রাতে আমার পাগলামি দেখে কিছুটা বিস্মিত হলো, কারণ আজ কোর্টে থেকে আসার পর এই প্রথম কথা বলল। কথা কিছুক্ষণ পর শাড়ি পরে আসলে তার মাঝে অন্য কথাকে দেখতে পাই। নষ্টামির দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তো নষ্টা, তাই ভেবেছি তোমাকে মুক্তি দিয়ে যাব, আমি সুইসাইড করব। কথার মুখে সুইসাইড কথাটা আমার কলিজা এসে বিঁধল। মুখটা চেপে ধরলাম। এই কি বলছো? তোমাকে ছাড়া আমি কাকে নিয়ে বাঁচব? আমাকে ক্ষমা করে দাও, তোমার গর্ভের সন্তানটা আমার। কথা আমার মুখে এমন কথা শোনার একদম প্রস্তুত ছিল না। তুমি তো আমাকে স্পর্শ করনি, তবে কেমনে মা হলাম? একদিন ঘুমের বড়ি আর তার সাথে নেশার বড়ি মিক্সড করে দেয়। যদিও এটা অন্যায় ছিল, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। আর তোমার ডায়েরি পড়ে তোমার বলার আগেই আমি জানতে পারি যে তুমি আমার সাথে অভিনয় করছো, আমাকে প্রচণ্ড ভালোবাসো, কিন্তু বলতে চাচ্ছ না। তাই কৌশলে এই বুদ্ধিটা করা। কথাটা বলার আগেই বুকে কারো কিল ঘুষি অনুভব করলাম। এই কি করছো? মরে যাব তো। তোকে যে আমি মরতে দিব না, মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবো। কথাটা বলে বুকে মুখ লুকালো। এই রাত শেষ হয়ে যাচ্ছে, ফুলসজ্জাটা সেরে নেই। এই লুচুর হাড্ডি, আমার অনুমতি ছাড়াই সব করে ফেলছো। দেনমোহর যে বাসরাতে দিতে হয়, দিয়েছিলে আমায়। আচ্ছা, তো কত টাকা চাও দেনমোহর হিসেবে? যা চাই দিতে পারবে তো? সামর্থ্য থাকলে অবশ্যই দেব। আচ্ছা, দেনমোহর হিসেবে তোমাকেই চাই। সারা জীবন তুমি পাশে থেকো, আর কিছুই চাই না। হসপিটালে বসে এসব কথা ভাবছি, চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করছি। পাগলিটা অপারেশন থিয়েটারের মধ্যে। অপারেশন থিয়েটারে যেতে চাচ্ছিল না। কথার চোখে চিকচিক করছিল পানি।
হঠাৎ ডক্টরের সাথী অপারেশন রুম থেকে বের হয়ে বলল, মিস্টার রাজ, আপনার মেয়ে হয়েছে, ভিতরে যেতে পারেন। আমি কথার বেডে গিয়ে দেখি কথার পাশে ফুটফুটে একটা বাচ্চা কান্না করছে। মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। হঠাৎ কথার দিকে চেয়ে দেখলাম কথা নড়াচড়া করছে না, বুকটা কেমন যেন ধক করে উঠল। এই কথা কথা চোখ খুলো, কথা বলছো না কেন? কথা কোনো কথা বলছে না, আমার বুকটা ফেটে যাচ্ছে। কথাকে মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। হঠাৎ বুকে কারো মৃদু কামড় অনুভব করলাম। চেয়ে দেখি পাগলিটা মিটিমিটি তারার মতো চোখ বুলাচ্ছে। কি হলো, ভয় পেয়েছ? ভয় পেয়ে লাভ নেই, আমি তোমাকে ফেলে কোথাও যাচ্ছি না। আর শোনো, এখন আমার দল ভারী, সো মা মেয়ে মিলে একসাথে ঝগড়া করব।